বাংলাদেশের সর্বকালের সেরা ব্যক্তিত্ব কে? এই প্রশ্ন আসলে আমার ধারণা দ্বিধাবিভক্তভাবে কেউ উত্তর দিতে পারবে না। কিংবা আরেকটা বলি যে বাংলাদেশের বিতর্কমুক্ত ব্যক্তি কে? বাংলাদেশে যারা শীর্ষ শিখরে উঠেছেন, সেটা রাজনীতিতে হোক কিংবা খেলাধুলায় হোক কিংবা চলচ্চিত্রে হোক কিংবা অভিনয়ে হোক, অন্য যে কোনো সেক্টরে হোক, বিজ্ঞানী হোক, যে কোনো হোক, তারা কখনো বিতর্ক মুক্ত থেকেছেন, এক কথায় পুরো বাংলাদেশ তাদের অনুসরণ করেছে, এমন ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া খুব ভার। সেই জন্যই আমরা আজকে আমি হাজির হয়েছি রেজওয়ানুজ্জামান আপনাদের সামনে, আমাদের ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠ নিয়ে। আমাদের আজকের বিষয় আমরা আলোচনা করব নন্দিত নিন্দিত সাকিব, বিদায়টা কেমন হবে সেই বিষয় নিয়ে। সাকিব আল হাসানের দুই শিরোনামটাই রেখেছি, নন্দিত তিনি তার ক্রিকেট ক্যারিয়ারের জন্য, নিন্দিত তার মাঠের বাইরে এবং মাঠের ভেতরেও নানা আচরণের কারণে। কিন্তু তার বিদায়টা কেমন হওয়া উচিত? আপনি কোন পক্ষে? দেশে তার বিদায় হওয়া উচিত নাকি কানপুরেই শেষ টেস্ট খেলে ফেলা উচিত? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। কিন্তু তার আগে দেশ বিদেশের সবশেষ শিরোনামগুলো কি আছে আমরা একটু জেনে নিতে চাই শুরুতে। নতুন বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। টেকসই সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচন আয়োজনে বেশি সময় নেয়ার প্রয়োজন নেই, দলগুলোর সাথে বসে প্রস্তাব তৈরির তাগিদ ফখরুলের। কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যায় জড়িতরা চিহ্নিত ডাকাত, ঢাকায় এখনো ধরা পড়েনি জোড়া খুনে জড়িতরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬ দফা রূপরেখা নিয়ে কাজ শুরু, সব বাস রাষ্ট্রের মালিকানায় চালানোর সুপারিশ। সাকিবের বিদায়ী খবরে নানা গুঞ্জন, বিতর্কিত ক্যারিয়ারের পেছনে বিসিবির দায় বলছেন সাবেকরা। শুনছিলেন শিরোনামগুলো, এবং সবশেষ শিরোনাম সাকিব আল হাসানকে নিয়ে। আমরা সেই সাকিবকে নিয়ে আমাদের আয়োজন সাজিয়েছি। বলছিলাম নন্দিত নিন্দিত সাকিব, বিদায়টা কেমন হবে? আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সাংবাদিক সাইদুজ্জামান, স্বাগত জানাচ্ছি আপনাকে, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ক্রীড়া সম্পাদক। আর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সাকিবের মেন্টর কোচ নাজমুল আবেদিন ফাহিম, এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিবের ছোটবেলার বন্ধু আব্দুল্লাহ আল তারিক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুইজনকেই। আমরা আলোচনা শুরু করব এবং বলছিলাম যে বিষয়টা নন্দিত নিন্দিত সাকিব, দুটোই কি ঠিক? নন্দিত নিন্দিত সাকিব, সাইদুজ্জামানকে দিয়ে শুরু করতে চাই। আমি আপনার অনুষ্ঠানের শুরুতে ফিরে যেতে, আপনি যেটা বলছিলেন যে শীর্ষে পৌঁছানো একজন ব্যক্তিত্ব যাকে এদেশের মানুষ, শুধু তারুণ্য না, আমি বলবো যে কোনো বয়সে কোনো সীমা থাকবে না, একটা ক্যারেক্টার যাকে সবাই অনুসরণ করবে। তিনি রাজনীতিবিদ হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, চলচ্চিত্রের অভিনেতা হতে পারেন, খেলোয়াড় হতে পারেন। তো আমি সাকিব আল হাসানকে আসলে প্রথম দেখি 2003-এ, যখন তিনি বিকেএসপি থেকে মাঝে মধ্যে খেলতে আসতেন, এবং 4-এ খুব ভালো করে দেখেছি যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হলো। সো মানে ওই সময় প্রেডিক্ট করা খুব কঠিন ছিল, বাট তিনি যখন প্রথম নিউজিল্যান্ডকে ওই হোম সিরিজে হোয়াইট ওয়াশ করলেন, হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য সিরিজ। সেখান থেকে 2014 পর্যন্ত মানে আমরা কি সাংবাদিকতা কিন্তু শুধু চাকরি করতে আসিনি, একটা ফ্যাসিনেশন থেকে এসছে। তা আমার কাছে মনে হতো যে প্রবাবলি সাকিব, তামিম এরা এমন একটা ক্যারেক্টার হবে বাংলাদেশের, যে সবাই সবসময় শুধু ক্রিকেট না, মানে আপনি অ্যাজ এ হিউম্যান বিইং, এটা আমার একটা বিরাট অভিমানের জায়গা, বা আমি হয়তো বেশি প্রত্যাশা করেছি। আমি সেরকম চেয়েছিলাম। সাকিব আল হাসানের যে প্রেস কনফারেন্সটা আমরা দেখলাম, সেটা ওখানে দেখার কথা ছিল না। আমার আশা ছিল সাকিব আল হাসান কেন, বাংলাদেশের পায়োনিয়ার যারা স্পোর্টসম্যান ছিলেন প্রত্যেকেরই হওয়ার কথা ছিল। বাট একজন ক্রিকেটার সাকিব আল হাসান, দুটো সত্তা আছে আমার কাছে। একজন ক্রিকেটার সাকিব আল হাসান অতুলনীয়, অ্যাজ এ হিউম্যান বিইং আমার কাছে মনে হয় ভেরি চার্মিং। বাট তার কিছু আমার কাছে মনে হয় যে সময়ের সঙ্গে সঙ্গে কিছু জিনিস ডেভেলপ করেছে, যেটা সাকিব আল হাসানের কাছ থেকে, আপনি যেটা বললেন যে আমাদের যারা শীর্ষে যান তারা কেউই বিতর্কের ঊর্ধ্বে না। কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম, আমি একদম আবেগতাড়িত হয়ে বলছি যে দরকার ছিল না সাকিব আল হাসানের ওই মেদ, ওই চর্বি, ওই বাড়তি মেদটা তার দরকার ছিল না। তার জীবন যাপনের জন্য যা যা দরকার ছিল তিনি সব অ্যাচিভ করছেন, কেউ তাকে দান করেননি। কিন্তু যে জিনিসটা তিনি অর্জন করতে চেয়েছেন এর বাইরে গিয়ে
আমার সেই জায়গাটাতেই মনে হয়েছে যে এই জায়গাটা সাকিব অনায়াসে এড়িয়ে যেতে পারতেন। আমরা একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে যেতে চাই। নাজমুল আবেদিন ফাহিম হয়তো আরও ছোট থেকে সাকিবকে দেখেছেন। আমরা শিরোনাম করেছি নন্দিত এবং নিন্দিত সাকিব। ফাহিম ভাই, আপনি একমত কিনা যে সাকিবের দুটো সত্তাকে আমরা দেখতে পেয়েছি, সাকিব শুধুই নন্দিত হতে পারতেন? আমার মনে না শুধু নন্দিত কেউ হতে পারে, আমিও না আপনিও না। আমার মনে হয় এটা খুব বাড়াবাড়ি হয়ে যায় কাউকে যদি আমরা ওই জায়গাটা দেখতে চাই। নিন্দিত শব্দটাকে যতটা গুরুত্ব দিয়ে বলা হচ্ছে বা যেভাবে বলা হচ্ছে, আমিও তার সাথে মোটেও একমত নই। ওকে। ও যে পর্যায়ে নিজেকে উঠিয়েছে, তার পাশে ওর যেই যেটাকে আপনারা নিন্দিত বলে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, সেটার সাথে যদি মেলান, আমার মনে হয় না সেটা সমান সমানে যাবে কোনোভাবেই। ওকে আমার মনে হয় সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল ফিগার করে রাখার একটা চেষ্টা অনেক জায়গা থেকে হয়েছে, কিন্তু এটা আমি বলছি না যে কখনোই কোনো কিছু করেনি যেটা দৃষ্টিকটু ছিল না, এমন কোনো কিছু করেনি তা নয়, কিন্তু যতটুকু করেছে তার চাইতে অনেক বেশি বোধহয় ওকে নিয়ে আসা হয়েছে সামনে। বাট ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে ও কখনোই কিন্তু আত্মপক্ষ সমর্থন করার কোনো চেষ্টাই ও করেনি। কিন্তু যেটা আপনি একটু আগে বললাম যে সবসময় ওকে নিয়ে এই 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 যে যে কন্ট্রোভার্সিয়াল আলাপ আলোচনা বা ওকে এই যে নিন্দিত করার একটা প্রক্রিয়া কিন্তু সবসময় চলেছিল। কেউ হয়তো ওকে ওকে নন্দিত দেখতে চেয়েছে, কেউ নিন্দিত দেখতে চেয়েছে, এবং যেভাবেই সেটা দেখতে চেয়েছে সেভাবেই সেটা 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 আমরা দেখতে পেয়েছি, সবার চোখের সামনে এসেছে। তো আমার মনে হয় যে আমরা যেভাবে জিনিসটাকে একটা হোল হিসেবে যে নিন্দিত শব্দটা ব্যবহার করি, এবং এটা কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর করতে 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 একটা স্টাবলিশ ফ্যাক্টে রূপান্তরিত হয়েছে। কার স্বার্থে কে করেছে আপনার কি মনে হয়? যে এটা একটু যদি বলেন যে কেন কেন সাকিবকে নিন্দিত চরিত্র করা হবে? করা হবে কারণ ও আপনাকে হয়তো ইন্টারভিউ দিবে না, আপনি ওর কাছে একটা ইন্টারভিউ চাইবেন, ও আপনাকে ইন্টারভিউ দিবে না। আচ্ছা, বলতে পারে যে আমাকে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে, ওটা বলতে পারে আপনাকে। আচ্ছা, এটা আপনার পছন্দ হবে না, এটা আপনার পছন্দ হবে না, এবং তার পরদিন থেকেই আপনি এটাকে নিয়ে একটা স্টোরি বানানো শুরু করবেন, এবং আরো 10টা জিনিস নিয়ে স্টোরি বানানো শুরু করবেন, এবং এমন অনেক ঘটনা ঘটেছে, আমি জানি অনেক ঘটনাই ঘটেছে। আমি আপনার সাথে পার্শিয়ালি একমত হই। আরেকটা প্রশ্ন, কিন্তু তার বিরুদ্ধে যেসব অভিযোগ রাজনীতিটাকে এটা আমি বলিনি যে কখনোই সে এমন কিছু করেনি, জানিয়ে জানিয়ে সমালোচনা হতে পারে না এমন নয়, কিন্তু এক পেশে তাকে যেভাবে নিন্দিত শব্দটা তার তার ব্যাপারে যে উচ্চারিত হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় না ঠিক। এবং যেটা আমি বললাম যে ও কখনোই কিন্তু ওইসব ব্যাপার নিয়ে আত্মপক্ষে সমর্থন করার চেষ্টা কখনোই করে একমত। সো হ্যাঁ, কারণ কারণ অনেক ক্ষেত্রে সেটা প্রয়োজন মনে করেনি, যেগুলি এভিডেন্ট, যেগুলি একেবারে চোখের সামনে, সেটা তো না বলার কিছু নেই, কিন্তু অনেকগুলো ব্যাপার আছে যেখানে সে প্রয়োজনই মনে করেনি সেখানে নিজে আত্মপক্ষে সমর্থন করার ব্যাপারে। বাট আমি আবারও বলবো, কিন্তু নিশ্চয়ই কিছু কিছু আছে যেটা যেটা যে দৃষ্টিকটু ছিল, বাট আমার মনে হয় যে অ্যাজ এ হোল আমরা অনেক বেশি ব্যাপারটাকে ওখানে নিয়ে গেছে, এবং এটা একটা এস্টাবলিশড ফ্যাক্ট হিসেবে দাঁড়িয়ে গেছে। আজ 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 একটা 18 বছরের একটা ছেলে যে কিছুই জানে না, সে এই যে এটা জেনেই বড় হচ্ছে, ও এটা জেনেই ওর শুরু হচ্ছে ক্রিকেট দেখাটা, যে সাকিব একজন নিন্দিত একজন 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 মানুষ। তো ওর মাথার ভেতরে কিন্তু সেটাই কাজ করছে, কিন্তু এটাকে আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, এটা কৃতিত্ব অনেকেরই এই পর্যায়ে নিয়ে আসার পেছনে, বাট এটাই সত্যি কথা। ওকে, আমরা ফিরবো আপনার কাছে নাজমুল আবেদিন। সাইদ ভাইয়ের কাছেও এই ব্যাখ্যাটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও শুনবো। তার আগে একটু আব্দুল্লাল তারিকের কাছে যেতে চাই। তিনি সাকিবের বন্ধু। আমরা যে সাকিবকে চিনি, তিনি তারও অনেক অনেক আগে থেকে সাকিবকে চেনেন। একদম ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, মাগুরাতে একসাথে স্কুলে পড়েছেন। আব্দুল্লাল তারিক, সাকিব একদম ছোটবেলার প্রথম দিককার কথা কি আপনার মনে আছে? সাকিবের মধ্যে কি তখন আপনি কোনো দেখেছেন যে সাকিব এরকম বিশ্বসেরা, কিংবা সাকিবের এই নেতৃত্ব গুণ, কিংবা সাকিবের এই ভূমিকা তখন কি তার মধ্যে দেখেছেন, কিংবা কেমন ছিলেন সাকিব একদম ছোটবেলায়? ধন্যবাদ ভাই। বিষয়টা হলো যে সারা বিশ্বের কাছে সাকিব বা সাকিব আল হাসান, আমার মনে হয় যে অদ্যবধি বন্ধুদের কাছে এখনো সে ফয়সালই আছে। ব্যক্তি ফয়সাল বা বন্ধু ফয়সাল, সমস্ত, হ্যাঁ জি, এই ফয়সাল শব্দটা বা আমাদের ব্যক্তিগতভাবে আমরা যখন বন্ধু বান্ধব একসাথে থাকি বা ছোটবেলায় যখন আমরা বড় হয়েছি, তার ভিতরে যে উদ্দীপনা ছিল, খেলার প্রতি নেশা ছিল, বলা যেতে পারে যে
এক ধরনের নেশাই ছিল যে সে খেলতে খুব পছন্দ করতো। নেতৃত্ব, চ্যালেঞ্জ গ্রহণ, এটা তার ক্যারেক্টারের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। ঠিক ওকে, একইভাবে আমি আপনাকে একটা জিনিস মনে করাই দিই, প্লিজ। যে আমরা মিরপুরের মাঠে দেখেছিলাম যে সাকিব পানিতে ড্রাইভ দিচ্ছে, আপনার মনে আছে কিনা, জি এরকম জি জি, একটা একদম ভাইরাল। বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে খেলা পরিত্যক্ত ওইটা হচ্ছিল তখন। দেখার পরে আমি বা আমার বন্ধু সার্কেল যারা আছি তারা কিন্তু অবাক হইনি এই কারণে যে সাকিব আসলে এরকমই। সে সবকিছুকেই খুব সহজে গ্রহণ করতে পারে, খুব চাপ নিয়ে সে খেলতে পারে, সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারে। তার ভিতরে নেতৃত্বের গুণাবলী আগেও ছিল ছোটবেলা থেকেই। এবং তার ভিতরে যে জিনিসটা আমরা ছোটবেলায় দেখেছি, যে সে যে কোনো চ্যালেঞ্জ একসেপ্ট করা। এরকম হয়েছে যে আমরা তখন টেনিসে খেলতাম, বা ক্রিকেট বল আমাদের তখন ছিল না, জি। টেনিস বা টেনিস বল। তো সে দেখা যাচ্ছে যে চ্যালেঞ্জ নিত যে সে আউট হবেন। আমরা বহুক্ষণ ধরে চেষ্টা করছি, সকাল থেকে শুরু করছি, 2টা 3টা পর্যন্ত চেষ্টা করে একটা পর্যায়ে লাঞ্চে চলে গেছে, তাকে আউট করতে পারেনি। সে তার চ্যালেঞ্জে স্টিল থেকেই গেছে, তাকে আমরা আউট করতে পারিনি। এরকম চ্যালেঞ্জ সে অহরহ নিত। আচ্ছা, আমরা বাড়ির পাশে যখন ছোট গলির ভিতরে খেলতাম টেনিস বলে, তখন আমরা তাকে দেখছি যে সে সব সময় চেষ্টা করেছে, সে যেটা বলবে সে সেটা করবে। এটা আচ্ছা। সবসময় সে চেষ্টা করেছে। সেটা এখনো আমি আমরা দেখি অনেক ক্ষেত্রে। সাইন্সের সাথে, জি, এখনো আমরা দেখি সাকিব যেটা বলেন কিংবা এমন কিছু করে দেখান যেটা নর্মালি সবাই চিন্তা করে না। আমরা ফিরবো আব্দুল্লাহ তারিক আপনার কাছে। সাইদুজ্জামানের কাছে জানতে চাই যে সাংবাদিকদেরও কি দায় আছেন নিন্দিত সাকিব ট্যাগ দেওয়ার পেছনে? নিন্দিত শব্দটা একটু হার্শ আমার কাছে মনে হয়। ফাহিম ভাই যেটা বলেছে আমি পার্শিয়ালি এগ্রি করি, যে নিন্দিত শব্দটা অ্যাকচুয়ালি সাকিবের, যদি আপনি ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে কম্পেয়ার করেন, যে ব্যালেন্স করেন, নন্দিত এবং নিন্দিত দুটো এক জায়গায় না। আমি বলবো যে তার নান্দনিক দিকটা অনেক বেশি ভারী। ফাহিম ভাই যেটা বলেছেন যে কন্ট্রোভার্সি, সাকিবকে ঘিরে কন্ট্রোভার্সি হলে মিডিয়া একটু বেশি রং চড়িয়েছে। আমার পয়েন্ট অফ, আমার জায়গাটা, দেশের এখন মিডিয়া আউটলেট প্রায় মোর দেন 400, ইউটিউব মিলিয়ে হয়তো আরও বেশি হবে। সাকিবের Countless. সঙ্গে কিন্তু যদি ইস্যু বলেন, ইস্যু আমাদের ছিল, কালের কণ্ঠের ইস্যু ছিল। আর তো একবার সাকিব তামিমকে নিয়ে আমরা একটা এক পাতার একটা তাদের অ্যান্টিক্স নিয়ে ওই সময়টায়, আপনি সেটা এগ্রি করতে পারেন, না করতে পারেন। সো এক পাতার একটা ইয়ে হওয়ার পরে সাকিব তামিম আমাদের সঙ্গে ডিস্টেন্সিং শুরু করলো। তাতে আমাদের কোনো মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, বিকজ মানে আই ওয়াজ পার্ট অফ দি, এখনও ওখানে আছি। কিন্তু আমার প্রফেশনে আমি হলফ করে বলতে পারি যে কখনোই যে এই সাকিব বা তামিমকে ধরার জন্য কিছু করা মিস্টেক হতে পারে, সেটা আমার সজ্ঞানে হয়েছে, বাট কোনো ইন্টেনশন থেকে তাকে ভিন্ডিকেটেড করা এটা আমি করি, এটা আমি হলফ করে বলছি। আর সাকিবের সঙ্গে আমার সম্পর্ক এরপরও, আমি যখন ইন্টারভিউ চেয়েছি আমি পেয়েছি, আমার সমস্যা হয়নি। আমি খুব বেশি ইন্টারভিউ চাইনি, বিকজ সাকিব হলো এমন একজন একটা, ফাহিম যেটা বললেন যে তার বিরুদ্ধে কোনো নিউজ হলেও কোনো প্রতিক্রিয়া তিনি দেখাতেন না, তিনি আসলে প্রয়োজন বোধ করতেন না, বিকজ তার কাছে জীবনের এই সব কিছুর উত্তর ছিল মাঠে। প্রবাবলি এত ভাবতেনও না কোন মিডিয়ায় কি ছাপা হচ্ছে না হচ্ছে। আমার কাছে মনে হয়নি কখনো। হয়তো কেরিয়ারের শেষ প্রান্তে এসে হয়তো তিনি এখন ভাবেন, কিন্তু তার প্রাইম টাইমটা যখন ছিল সেটা 2000, তার সঙ্গে আমি অনেকগুলো ট্যুর করার এবং একই হোটেলে থাকার সুযোগ হয়েছে। মানে আমি বললাম যে এই আমার কালের কণ্ঠের সঙ্গে সংকট তৈরি হওয়ার পরের কথা বলছি। উই হ্যাড ডাইন্ড সেভারাল টাইমস বিদেশে, একই হোটেলে থেকেছি, গল্প করেছি। কখনো সাকিব আমাকে এই প্রশ্ন করেননি যে কেন তার বিরুদ্ধে লেখা হয়েছে, বিকজ হি ডিডন্ট কেয়ার, হি ডাজন্ট কেয়ার, মানে কেন কেয়ার করবে, তার খেলার কাজ। আর আমার কাজ হলো তিনি কোনো ভুল করলে সেটা তুলে ধরা। এখন অ্যাজ এ হোল মিডিয়ার রোল, এটা রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় আমি নেই অবশ্যই। এবং সাকিব আল হাসান কেমন ক্যারেক্টার সেটা নিয়ে তার আরেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন কালকে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে সাকিব ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার এই বাংলাদেশের, এবং তার মতো আর কেউ আসেনি, কবে আসবে তিনি জানেন না। আমরা একটু মোহাম্মদ সালাউদ্দিন কি বলেছেন আমরা একটু শুনতে চাই। আমি জিজ্ঞেস করলাম যে মাথার এটা কি হলো, কে কে বুদ্ধি দিল, বলে দিন আমি নিজে নিজে বের করি। হয়তো আমারে বললে হয়তো আমি হয়তো রাজি নাও হইতাম, এই কারণে হয়তো বলে নাই, এরকম কারণ হইতে পারে। এই কারণে আসলে হঠাৎ করে কেন ডিসিশনটা নিলাম আমি আসলে বুঝতে পারছি। আরেকটু আগে নিলে ভালো হইতো। যেভাবে মাথার উপরে যত প্রেসার যাচ্ছে, একটা মানুষ, সুস্থ মানুষের পক্ষে আসলে এইভাবে ও যে মাঠে ছিল এতদিন, এটাই আমার কাছে খুব বেশি মনে হয়। সাকিবরে তো কোনো কেউ হারাইতেই চাবে না এজ এ প্লেয়ার। তো আমার মনে হয় যে ও যদি
হোয়াইট বলটাতে কনসেন্ট্রেট করে, তাহলে আমার মনে হয় যে আরো অনেক বছর বাংলাদেশকে দেওয়ার মতো তার সেই অ্যাবিলিটি আছে। সত্যি কথা যে আমাদের বন্ধনটা অনেক মানে খুব কি বলে যে মানে আপনি বাপ ছেলে বলতে পারেন, ভালো বন্ধু বলতে পারেন। আমরা সব কথা শেয়ার করতে পারি। আমার মনে হয় সাকিব পৃথিবীতে হয়তো ২ টা মানুষের সাথে তার সব কথা হয়তো বলবার মতো অবস্থায় থাকে। তার মধ্যে হয়তো আমি একজন লাকিলি। সাকিবের সাথে কোনো প্লেয়ারের কম্পেয়ার করা উচিত না। যেকোনো স্পোর্টস এর আপনার আইকনিক প্লেয়ার লাগে, হিরো লাগে, যাদেরকে দেখে মানুষ সামনে যাবে। আপনি আমাদের অন্য স্পোর্টস গুলা ভালো না কেন? আমাদের কোনো আসলে আইকনিক প্লেয়ার নাই। আপাতত এরকম পরিস্থিতিতে আমি তারা ক্রিকেটের আশেপাশে দেখতে চাই না। শুনছিলাম মোহাম্মদ সালাউদ্দিনের কথা। নাজমুল আবেদিন ফাহিমের কাছে জানতে চাই, আপনিও কি একমত যে সাকিব বাংলাদেশের সব খেলা মিলিয়ে এখন পর্যন্ত সর্বকালের সেরা খেলোয়াড়? বাই ফার, অবশ্যই বাই ফার। আমরা 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 অনেক হয়তো রিয়েলাইজ করিনি বলেই বোধহয় সাকিবের জায়গাটা আমরা দিতে কুণ্ঠাবোধ করেছি। হি ইজ বাই ফার দ্য বেস্ট। কিছুদিন আগে আমি ভারতীয় একজন সাংবাদিকের কথা শুনছিলাম যে আমরা এটা রিয়েলাইজ করি না, সাকিবের যে পারফরমেন্স এই পর্যন্ত, এটা সাকিব যদি ভালো একটা দলের পক্ষে খেলতো, যে দলে আরো অনেক স্টার প্লেয়ার আছে, অনেক পারফর্মার আছে, সাকিবের জন্য খেলাটা অনেক সহজ হতো। সাকিব আরো অনেক বেশি বেটার ইন টার্মস অফ নাম্বারস, আরো অনেক বেটার পারফরমেন্স করতে পারতো। কিন্তু সাকিবকে এমন একটা দলের পরে খেলতে হয়েছে যেই দলের বোঝা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওকে বহন করতে হয়েছে, এবং সেটা খুব সহজ না, কিন্তু সেটা সহজ না। এরকম একটা দলের পক্ষে এই ধরনের নাম্বার তৈরি করা, রান বলি, উইকেট বলি, এই ধরনের সংখ্যা তৈরি করা কিন্তু খুব সহজ না। ইটস ইভেন মোর ডিফিকাল্ট। সো এই অ্যাঙ্গেলগুলির থেকেও বিচার বিবেচনা করা প্রয়োজন যে ও নিজেকে কোন লেভেলে নিয়ে গেছে। ও এমন একটা দেশে প্রতিনিধিত্ব করেছে যেখানে, যে দেশের সেই অর্থে কোনো অতীত ছিল না, কিন্তু কোনো কিছু নেই এর মধ্যে থেকে নিজেকে এইভাবে উঠিয়ে নিয়ে আসাটা অনেক কঠিন ব্যাপার, কিন্তু এবং সে সেটা করেছে কিন্তু। সো এটা আমি আগেও বলেছিলাম যে ও ভালো খেলোয়াড়, এটা জানতাম, কিন্তু ও এমন কিছু করতে পারে এটা ভাবার সাহস আমার কোনোদিন ছিল না। ও যতদিনে না এটা করেছে, তার আগ মুহূর্ত পর্যন্ত এটা ভাবার সাহস আমি কোনোদিন পাইনি যে ও এমন কিছু করতে পারে, এত অভাবনীয় পারফরমেন্স ওর কাছ থেকে আসতে পারে। হ্যাঁ, দেখার পরে বুঝতে পেরেছি না, ওর পক্ষে সেটা করা সম্ভব হয়েছে। বাট ওই মাপের খেলোয়াড়, কিন্তু ওই মাপের খেলোয়াড় আমরা বোধহয় সেটা রিয়েলাইজ করিনি, কোনোদিনই রিয়েলাইজ করিনি। অনেকেই ধরে নিয়েছি, আরে ওর তো ওরকম, ওর চাইতে ও ভালো, ওর চাইতে এই সেই, ওকে যতটুকু পারি আমরা ছোট করার চেষ্টা করেছি, এবং অনেক ক্ষেত্রে সক্ষম হয়েছে। আমার মনে হয় এই সব কিছু মিলে ওর মধ্যে অনেক, বাইরে হয়তো বলেনি, সাইদ যেটা বললেন যে ও রিয়েক্ট করেনি, কখন কিছু বলেনি, কিন্তু ভেতরের ওর একটা তীব্র অভিমান থাকতেও পারে। কিন্তু আচ্ছা, আমরা যেভাবে সচিন টেন্ডুলকারকে যেভাবে দেখি, কিংবা ব্রায়ান লারাকে যেভাবে দেখি, কিংবা ইমরান খানকে যেভাবে দেখি, সাকিবকে আমরা তার ধারে কাছে কিন্তু জায়গা দেয়নি, কিন্তু এটা ইটস এ ফ্যাক্ট। যদিও তার হয়তো সেখানেই জায়গা পাওয়ার কথা ছিল, সেই জায়গা ও পায়নি। এ- আরো এ- অনেক ঘটনা ঘটেছে পরে, রিসেন্টলি যেগুলো ঘটেছে, আমি এগুলির মধ্যে যাচ্ছি না। আমি ওর খেলাধুলার যে ক্যারিয়ার সেটা নিয়ে বলছি। সেখানে আমি 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 ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা ওকে ওর জায়গাটা দেইনি। আমার দুটো প্রশ্ন। একটা হলো যে আপনি কখনো বুঝতে পারেননি যে কখন বুঝতে পেরেছেন যে সাকিব এত বড় মাপের প্লেয়ার? এটা একটা প্রশ্ন। আর অনেকে বলে থাকেন যে সাকিব বাইফার, আপনি বলছেন বেস্ট, কিন্তু অনেকে বলেন যে সাকিব বাংলাদেশের জন্য কি অর্জন এনেছেন ব্যক্তিগত বাদ দিয়ে, দলগত কিংবা ট্রফি, এই কথাও উঠেছে এই সাম্প্রতিক সময়ে। আমি যদি বলি, সেটাই আপনি কি একমত? দেখেন, এটা নিয়ে আমি একেবারে একটা শব্দ উচ্চারণ করতে চাই না। যদি কি অর্জন করেছে এটা নিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করতে চাই। ইট ডাজন্ট ডিজার্ভ, একটা সেন্টেন্স ডিজার্ভ করে না এটা নিয়ে আলাপ আলোচনা। আপনি আরেকটা কি যেন জিজ্ঞেস আর করেছেন একটা সেটা জিনিস আমি করেছে যে আপনি সাকিবকে কখন বুঝতে পারলেন যে সাকিব এত বড় মাপের ক্রিকেটার হতে চলেছে কিংবা হবে? না, ও যখন সেভাবে খেলা শুরু করেছে সেই মুহূর্তে আমরা বুঝতে পেরেছি, বা আমি বুঝতে পেরেছি যে ও এত বড় কিছু অর্জন করতে পারে। কারণ তার আগ পর্যন্ত মনে হয়েছে না ভালো, দেশের সেরা খেলোয়াড় হওয়ার একটা সম্ভাবনা আছে বা হচ্ছে, এবং সেটা সেই পর্যন্তই। কিন্তু আচ্ছা, এক্সট্রা অর্ডিনারি যেটা হবে, সে একদিন টপ অলরাউন্ডার হয়ে যাবে, এবং সেটা এইভাবে কনসিস্টেন্টলি সেটা মেনটেন করে যাবে ইয়ার আফটার ইয়ার, এই জিনিসটা ভাবার সাহস কিন্তু শুরুতে ছিল না। বাট গ্রাজুয়ালি ওই সেটা আমাদের মধ্যে সেই বিশ্বাসটা আনতে পেরেছিল যে হ্যাঁ, বাংলাদেশের একটা ছেলের পক্ষেও কিন্তু এরকম কিছু অর্জন করা সম্ভব, এবং সেটা বোধহয় আর 10টা খেলোয়াড়কেও কিন্তু প্রভাবিত করেছে। ওকে। আমরা আরো যেসব স্টারদেরকে দেখি,
তারাও কিন্তু দারুণভাবে প্রভাবিত হয়েছে সাকিবের এই পারফরমেন্সের কারণে। আমরা আবারও ফিরবো নাজমুল আবেদিন ফাহিম, আপনার কাছে আমাদের সঙ্গেই থাকবেন। আব্দুল্লাহ আল তারিক, সাকিবের ছোটবেলার বন্ধু, আপনার কাছ থেকে অনেক কিছু শোনার আছে, এবং সাইদুজ্জামান আপনিও থাকবেন। আমাদের বিষয়ের আরেকটা পার্ট আছে, সাকিবের বিদায়টা কেমন হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো বিরতি থেকে ফিরে আসার পর। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে একটা বিরতি নিচ্ছি। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় নন্দিত নিন্দিত সাকিব বিদায় কেমন হবে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাইদুজ্জামান এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুল্লাহ আল তারিক। আমরা বিরতির আগে বলছিলাম নন্দিত নিন্দিত সাকিবের অংশটুকু আমরা আলোচনা করেছি, কিন্তু বিদায় কেমন হবে। সাকিব গতকাল বলেছেন মিরপুরে শেষ টেস্ট খেলতে চান, কিন্তু ক্রিকেট বোর্ড সভাপতি চেয়েছেন তিনি নিরাপত্তা, কিন্তু ক্রিকেট বোর্ড সভাপতি সেই নিরাপত্তা দিতে পারবে না বিসিবি, সেটাও তিনি বলে দিয়েছেন, কারণ বিসিবির পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, বিসিবি কোনো নিরাপত্তা এজেন্সি নয়, তিনি সেটি বলেছেন। আমরা একটু দুজনের বক্তব্যের অংশটুকু শুনে আসব, তারপরে এই বিষয়ে তিন অতিথির কাছ থেকেই শুনবো। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম। শুনছিলাম সাকিব আল হাসান এবং ফারুক আহমেদের বক্তব্য, দুটো বক্তব্যই গতকাল নেয়া। সাইদুজ্জামান আপনি নিশ্চয়ই শুনেছেন, রিপোর্টও করেছেন। সাকিবের কথা বলছেন যে বোর্ডের সাথে কথা বলেছি, তারা চেষ্টা করছে আমাকে খেলানোর জন্য, কিংবা এই নিশ্চয়তাটা আমি চাই। বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলছেন যে ক্রিকেট বোর্ড কোনো এজেন্সি নয়, তিনি এখানে আমাদের নেই, কিন্তু বলেছেন পুলিশ বা র্যাব নয়, আমরা কোনো ব্যক্তিকে দেওয়ার অ্যাবিলিটি নেই। বক্তব্য খুবই সত্য, মানে এটা নিয়ে বিতর্কের কিছু নেই, কিন্তু বিসিবির কি আসলেই কিছু করার নেই? আমার কাছে প্রথমে মনে হয় যে পুরো বিষয়টা এত প্রকাশ্য হওয়ার খুব একটা জরুরি ছিল না। এটা অনেক দুই পক্ষেরই মানে মনে হয় কি জন্যে, যেহেতু একটা মামলা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে, সেই মামলার মেরিট নিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারি, কিন্তু যেহেতু একটা মামলা হয়েছে, একটা আইনি একটা রাষ্ট্র মানে একটা মামলা হয়েছে, সেটা নিয়ে তার মনে একটা সংশয় আছে। আমার মনে হয় যে এই জিনিসটা বোর্ডের সঙ্গে, আমি জানি যে বোর্ড সভাপতির সঙ্গে কথা হয়েছে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে, কিন্তু বিসিবির কিন্তু আসলেই কিছু করণীয় নেই, একমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপ্রাইজ করা ছাড়া, যেরকম একটা সিচুয়েশন আছে। লাউডস্পিকার হওয়াতে হয়তো সাকিব আল হাসানের পক্ষে জিনিসটা, রাষ্ট্র কি ওই জায়গায় আছে যে একজন যার মামলাটার মেরিট নিয়ে আমার কোনো আগ্রহ নেই জানার, এরকম একজনকে নিশ্চয়তা দেওয়ার যে তিনি নিরাপদে বেরিয়ে যেতে পারবেন, অফিসিয়ালি বলার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে পুরো বিষয়টা অত্যন্ত নীরবে হতে পারত, বিকজ ক্রিকেটারটা সাকিব আল হাসান স্পেশাল কেস বলছি না, বিকজ মামলাটার আসলে আমি জানি না যে আমি কন্টেম্প্ট অফ কোর্টের পরিচিতি পারি কিনা, মামলাটার ভ্যালিডেশন কি হবে, কবে মামলা কোর্টে উঠবে, চার্জশিট হবে, এসব আমার এই বিষয়টা আমি জানি না। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এত নয়েজ না করে এটা নীরবে হলে আমি নিশ্চিত যে সাকিব আল হাসান মিরপুরে টেস্ট খেলে চলে যাবে। আপনি কি চান যে সাকিব মিরপুরে লাস্ট টেস্টটা খেলো, কিংবা দেশের মাটিতে লাস্ট টেস্টটা খেলো? বাংলাদেশের কোনো ক্রিকেটারে আমার মনে পড়ে না, একমাত্র বোধহয় খালিদ মাহমুদ সুজন একটা ম্যাচ খেলেছিলেন সেই 2006 বগুড়াতে। তারপরে অনেক আইকনিক ক্রিকেটার বিনা নোটিসে চলে গেছেন, আমরা ফেয়ারওয়েল দিতে পারিনি। ফাহিম ভাই যেটা বলছিলেন যে আমরা রেসপেক্ট দিতে জানি না, আসলেই আমরা জানি না। মানে আমরা শুধু ক্রিকেটার না, আপনি যদি সমাজের বিভিন্ন স্তরে দেখেন যে আমাদের অন্যকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক কৃপণ।
নিজেকে মর্যাদায় আসনে আসীন করতে আমরা অনেক বেশি জাহির তৎপর। করতে চাই আমরা। সো সাকিব আল হাসানের একটা আমি ধন্যবাদ জানাবো যে তিনি অবশ্যই আরো 2-3 বছর অনায়াসে খেলতে পারতেন, কিন্তু আমাকে ওনার যেটা একটা অমর ডায়লগ আছে যে আমি ড্রাইভিং সিট থেকে যখন প্যাসেঞ্জার হব আমি থাকতে চাই না। বাট সাকিব যদি অ্যাজ এ ক্রিকেটার আপনি চিন্তা করেন, অবশ্যই তার বাংলাদেশের মাটি থেকে আমরা তার বিদায় চাই। কিন্তু আমি যেটা বললাম যে কিছু যে জিনিসটা নীরবে করলে আমি হয়তো মনে করতাম যে রাষ্ট্রও হয়তো কমফোর্টেবল থাকতো যে নাজমুল আবেদিন বিষয়টা ফাহিম হচ্ছে। কি ভাবছেন যে সাকিব আল হাসান চেয়েছেন দেশের মাটিতে রিটায়ার করতে টেস্ট ক্রিকেট থেকে, এবং সাইদুজ্জামানও বলছেন যে আমিও বলছি যে বাংলাদেশের আসলে বড় মাপের কোনো ক্রিকেটার এইভাবে ঘটা করে বিদায় আমরা খুব বেশি জানাতে পারিনি। সাকিবের ক্ষেত্রে কি সেটা হওয়া উচিত কিনা, নাকি কানপুর টেস্টই তার শেষ হয়ে যাবে? না, ওর এই চাওয়াটা থেকে একটু বোঝা উচিত। ও চাইলেই কিন্তু কানপুরিটা শেষ করে দিতে পারে, ঝামেলা শেষ, ওখানে খেলাটালে শেষ করে চলে যেতে পারে ওর ফ্যামিলির কাছে। ও বাংলাদেশে কেন আসতে চাইছে? ডিপ ইনসাইড এখানে ওর খেলা শুরু হয়েছিল, এই দেশের জন্য খেলেছে, এখানেই ওর সব ফ্যান, এখানেই ওর ঘর, মিরপুরের মাঠটা, ও এখানে খেলাটা শেষ করতে চায়। এটা একটা আকাঙ্ক্ষার ব্যাপার। যেটা আমি বললাম যে চাইলে খুব সহজে ওখানেই খেলা শেষ করে দিয়ে চলে যেতে পারতো, বাংলাদেশের প্রসঙ্গটা আনারই কোনো প্রয়োজন ছিল না। বাট ওইভাবেই জিনিসটাকে ভেবেছে যে এখানে আমি শেষ করতে চাই, এটা আমার। ও অনেক কথা কিন্তু হয়তো মুখ ফুটে বলবে না, কিন্তু আমরা যেহেতু, আমি ব্যক্তিগতভাবে যেহেতু খুব কাছ থেকে চিনি, ওর অনেক না বলা কথা আমি বুঝতে পারি। এর মধ্যে অনেক ইমোশনস আছে, কিন্তু এর মধ্যে ওর বিশাল ব্যাপার একটা। কিন্তু ও গত 20টা বছর যদি আমরা ধরি, সেই 16-17 থেকে ক্রিকেট খেলা শুরু, 20-22টা বছর ধরে আর কোনো কিছু করেনি, কিন্তু শুধু ক্রিকেট খেলেছে। এবং এটাই ওর জীবন। এখান থেকে চলে যাওয়া, এখান থেকে সরে যাওয়া মানে কি, এটা বোধ হয় আমরা মাশরাফিকে জিজ্ঞেস করলে মাশরাফি বলতে জবাব দিতে পারবে। সরে যাওয়া মানে কি, এবং সাকিবের মতো এত বড় একটা ক্যারেক্টারের মাঠ থেকে সরে যাওয়ার মানে কি, যে যার নামে আমরা জানি। কয়েকদিন আগে আমি ইন্টারভিউ দেখছিলাম যে মায়েরা বলছিল আমাদের সন্তানদের নাম আমরা সাকিব রাখছি শুধু ওইখান থেকে, ওই ইন্সপিরেশন থেকে। সো ও কোন উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, এবং সেটা তো এমনি হয়নি। ওর যে জার্নিটা, ও যখন পিছনে ফিরে তাকায়, ও তো নিশ্চয়ই দেখে কোথায় কি করেছে। আপনার একটা আপনার একটু দ্বৈত সত্তা এই মুহূর্তে, একটা ক্রিকেট বোর্ডের পরিচালক, একটা সাকিবের খুব কাছের মেন্টর। আপনি আসলে নিজে কি চান? ক্রিকেট বোর্ড একটা স্টেটমেন্ট দিয়েছে যে ক্রিকেট বোর্ডে কিছু করার নেই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কিংবা নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে। আপনি আসলে কি চান? যে ও মিরপুরে বিদায় নিক, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা হোক, কিংবা সরকারের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে বলবো না আমি এমনিতে একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলবো যে ও যদি এখানে আসতে না পারে, ওর বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেটা যদি উঠানো না হয়, ও যেখানে আসে ওকে যদি গ্রেফতার করা হয়, আমি অবাক হবো না, এবং আমি মনে করবো না যেটা খুব অন্যায় হয়ে গেছে। কারণ আর 10টা মানুষের ক্ষেত্রে যা হবে ওর ক্ষেত্রে তাই হবে। এক্ষেত্রে বিচ্ছিন্ন কিছু হওয়ার কোনো সুযোগ নেই। বাট যেটা বলছেন, হয়তো এটা নীরবে অন্য কিছু অ্যারেঞ্জমেন্ট হতে পারতো, কিন্তু সামনাসামনি আমার মনে হয় না, এটাকে অন্য কোনো ভাবে দেখার সুযোগ আছে। তারপরেও রাষ্ট্র যদি মনে করে হ্যাঁ একজন কৃতি সন্তানকে তারা এভাবে রেসপেক্ট দিতে চায়, দিতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে অ্যাজ হিজ টিচার অর অ্যাজ হিজ কোচ, আমি কখনোই চাইবো না যে রুল ইজ রুল, ওটার বাইরে যাওয়ার ব্যাপার আমি কখনোই কোনোভাবেই কাউকে উৎসাহিত করবো না, সেটা সাকিব হোক আর যেই হোক। আমি আই স্টিক টু দ্য বেসিক প্রিন্সিপলস। আমরা একটু আব্দুল্লাহ তারিকের কাছে যেতে চাই, সাকিবের বন্ধু। সাকিবের এই মামলায় মানে আপনি অবাক হয়েছেন কিনা, কিংবা আপনাদের বন্ধু মহলে এই বিষয়ে কি আলোচনা হয়েছে? আসলে রাজনৈতিক যে সত্যতা সাকিব আল হাসানের রয়েছে, তার যে মামলাটা এসেছে সেটা সম্পর্কে যে একটু আগেই ভাই বলতেছিলেন যে মেরিটটা কোথায়, সেটা নিয়ে আমিও আসলে খুব বেশি জানি না। তবে আইনের বিষয়গুলো আমিও কম বুঝি। তো আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে বিসিবি যদি মনে করে বা বিসিবির যদি সুযোগ থাকে আগাম জামিনের কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা, বা এরকম কোনো সুযোগ ছিল কিনা আমার জানা নেই আইনের ধারায় কি আছে। তবে আমরা চাইবো এটা। আর সাকিব যে মিরপুরে লাস্ট টেস্ট খেলতে চায় সেটা নিয়ে কি বলবেন? জি, সেটা নিয়ে আমার একটা কথা আছে, সেটা হলো যে আমাদের বন্ধু সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসলো, এটা 2006-এর কথা, 6 আগস্ট। আমার যতটুকু স্মরণ আছে তখন ক্রিকেট বোর্ডের যিনি প্রধান সিলেক্টর ছিলেন তিনি আমাদের এখন বোর্ড প্রেসিডেন্ট, আমাদের ফারুক ভাই, প্রিয় ফারুক ভাই ছিলেন। তার হাত ধরেই বলা যেতে পারে যে তার সিলেকশনে সাকিব খেলাটা শুরু করেছিল।
আমরা চাই, যারা সাকিব ভক্ত বলেন বা সাকিবের বন্ধু বলেন, যেটাই বলেন না কেন, আমরা চাইবো যে ভাইয়া আমাদের জন্য এমন কোনো ব্যবস্থা করে দিক যেটার মাধ্যমে সাকিব নিজের দেশ থেকে নিজের মাঠে বিদায়টা নিতে পারে। এটা সে ডিজার্ভ করে। আপনি দুইটা শব্দ ব্যবহার করছেন, একটা হলো নন্দিত আর একটা নিন্দিত। তো নিন্দিত থেকে আমরা যে বারবারই বলতেছি যে নন্দিতটা একটু বেশি। জি। আর যখন একজন মানুষ লিজেন্ড পর্যায়ে চলে যায়, আমি তাকে লিজেন্ড হিসেবে ধরি, সেক্ষেত্রে নিন্দা থাকবে। আচ্ছা। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় তা না। একটা মানুষের সবগুলা গুণই যে ভালো হবে বা আমার সব মতাদর্শেই সে চলবে এরকম না। তার নিজস্ব মতাদর্শ থাকতে পারে যেটা আমার পছন্দ নাও হতে পারে, এই জন্য তার নিন্দা হতেই পারে। কিন্তু সেটাকে আমরা বড় না করে ক্রিকেটার সাকিব বা আমাদের রাষ্ট্রীয় যে বলা যেতে পারে যে সম্পদ, একরকম ক্রিকেটের সম্পদই বলা যায় তার মাধ্যমে। আমি নিজেও কম বেশি এখনো খেলার সাথে কম বেশি সম্পৃক্ত আছি স্থানীয় পর্যায়ে। একটা দলের কোচিং এর সাথে আমি আছি এই পর্যায়ে। তো আমি দেখি যে আমার যে বাচ্চাগুলো আছে বা যারা খেলায় আসে, এদের স্বপ্নটা হলো যে আমি সাকিব আল হাসান হব বা আমি ক্রিকেটার হব। আমি যদি আমার প্রেক্ষাপটটা বলি, যখন ফার্স্ট সাকিব আল হাসান নড়াইলে ক্যাম্পের জন্য ডাক পেল, বিসিবি যে ক্যাম্পটা হলো এখানে, তো ওই ক্যাম্পে যাওয়ার সময় বা যাওয়ার ক্ষেত্রটাই যেটা দেখা যেত, মাগুরার ক্ষেত্রে আমি বলতেছি, যে আমাদের মাগুরা স্টেডিয়ামে বাছাই হতো। বাছাই হলো অধিকাংশ ফ্যামিলি থেকে এটা ছাড় দেওয়া হতো না যে তুমি খেলতে যাবা, এটা বলা হতো না যে তুমি যাবা বা তুমি খেলতে যাও। কারণ ক্যারিয়ার বা ক্রিকেট পেশা হতে পারে বা ক্রিকেট একটা মানুষের জীবনের মানে উন্নতির মূল চাবিকাঠি হতে পারে, এটা তখন আমরা ভাবতাম না। এটা 2000 বা 2001-এর কথা বলছি। তো এখন কিন্তু গার্ডিয়ানরা নিজেরাই বলতেছে যে না, আমার বাচ্চা ক্রিকেট খেলুক, তাকে নিজে মানে স্কুলে যেরকম নিয়ে যাচ্ছে ঠিক একইভাবে ক্রিকেট কোচিং নিয়ে আসছে, বিভিন্ন একাডেমিতে নিয়ে আসতেছে, যাতে সে ক্রিকেট খেলে একজন ভালো খেলোয়াড় হতে পারে। তো আমার কেন যেন মনে হয়, এটা আমার ব্যক্তিগত মানে পক্ষপাত দুষ্ট বলতে পারেন, যেহেতু বন্ধু, এই জন্য এটা হইতে পারে যে এটা সাকিবকে দেখেই বাংলার মানুষ হয়েছে। না, এটা একটা বড় সাকিবের কারণে কিংবা সাকিবদের প্রজন্মের কারণে একটা বড় পরিবর্তন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে যেতে চাই। নাজমুল আবেদিন ফাহিম, সাকিব আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হয়ে তার সমর্থক গোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি যদি আওয়ামী লীগে না যে আরেকটা দলে যেতেন তাহলেও হয়তো একই হতো। তার এই রাজনীতিতে যুক্ত হওয়াটা, সেটা কি মনে করেন তার জনপ্রিয়তা একটু ভাটা পড়া কিংবা তার এই যে নিন্দিত আমরা বলছি কিংবা আলোচনা হচ্ছে সেটা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে? সেটা কি ভুল ছিল না ঠিক ছিল? কিংবা আপনি এটা দুটো দিক আছে। একজন আনকন্ডিশনাল সুপারস্টার যাকে সারা দেশের মানুষ পছন্দ করে, তার বিভক্তিতে যাওয়াটা কখনো একটা ভালো কাজ হতে পারে না। কিন্তু এটা খুব স্বাভাবিকভাবেই হবে যে রাজনৈতিকভাবে বিভিন্ন দল থাকবে, এই দলের মানুষজন ওই দলের মানুষজনকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। যখন আমি একটা দল নিয়ে নেব, বিপক্ষ দল বা অন্যান্য দলের মানুষেরা আমাকে পছন্দ করবে না, এটাই খুব স্বাভাবিক। এবং তার মতো একজন খেলোয়াড়ের এই জায়গাটাতে যাওয়াটা মোটেই সমীচীন নয়। বাট অন্য একটা দিক এটার আছে, সেটা হচ্ছে যে কেউ যদি মনে করে যে হ্যাঁ, আমি ওখানে গিয়ে আমার যেই ক্ষমতাটা আরো বাড়বে, সেটাকে যদি আমি সত্যিকার করতে ভালো কাজে লাগাতে পারি, সে চিন্তা করে যে সেখানে কেউ যেতে চায়, সেটার একটা ইতিবাচক দিক আছে। তবে ওভারঅল আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি কখনোই প্রেফার করবো না যে একজন খেলোয়াড় যাকে সবাই এভাবে গ্রহণ করেছে, তার একটা পার্টিকুলার জায়গায় চলে যাওয়া, একটা দলের পক্ষে চলে যাওয়াটা খুব একটা ভালো না বলেই আমার মনে হয়, না হলেই খুব ভালো হতো। কিন্তু তার ইমেজটা দিয়ে কি দেশ গড়ায় কাজ করা যেত কিনা, সেটা এই দলে না হয়ে আরেক দল? সেটা আমি বলেছি, ওইটা একটা দিক আছে। কিন্তু আচ্ছা, সে যদি মনে করতো যে হ্যাঁ, আমি ওখানে যুক্ত হলে আমি যে আরো কিছুটা ক্ষমতা আমার হবে, আমার শক্তি বাড়বে, সেটা দিয়ে আমি অনেক ভালো কাজ করতে পারবো, হয়তো ক্রীড়া ক্ষেত্রে ও যদি চাইতো তাহলে অনেক কিছু করতে পারতো, যদি ওই দলে থাকতো বা হোয়াট এভার, যে কোনো দলের হলেই হতো। বাট আমার মনে হয় যে দুটো দিকে আছে। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যদি না হলেই ভালো। তার মতো এই ফিগারের একজন মানুষ, তার কোনো পক্ষে যাবার সুযোগ নেই আসলে। এই ভাগাভাগি সাইদুজ্জামান, ভাগাভাগিতে সাকিব গিয়েই কি ভুল করেছেন? একটা হলো কি, আমি জানি না কোন প্রেক্ষাপটে তিনি এবং মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে এসছেন, বাট ফাহিমে যেটা বললেন যে সাকিবের হয়তো ভালো ইন্টেনশন ছিল, মাত্র 7 মাস সময় পেয়েছেন, এর মধ্যে খেলা ছিল।
মাশরাফি কিন্তু সেকেন্ড টেনিয়র শুরু করেছিলেন এবং আমি যতদূর জানি হি ট্রাইড ইজ বেস্ট, মানে তার কাছে ওটা একটা চ্যালেঞ্জ ছিল যে নড়াইলকে ডেভেলপ করা, মানে নতুন একটা শহরের রূপ দেয়। তিনি অনেক কাজ করেছেন, তারপরেও কিন্তু তার বিরুদ্ধেও হত্যা মামলা হয়েছে, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যে স্বাধীনতার বাক স্বাধীনতার কথা বলি, এটা মানে আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা দেখেছি যে আপনি যে পক্ষ বিপক্ষ বলেন, পক্ষ বিপক্ষটা আমার হওয়া উচিত ভালো এবং মন্দে, কোনো পলিটিক্যাল ব্যানারে না যে উনি ভালো কাজ করছেন আমি ওনাকে সমর্থন করব, উনি খারাপ কাজ করছেন উনি যে পার্টির হোক, সেটা আমার সমর্থিত দলের যদি তিনি হয়ে থাকেন আমি তার নিন্দা করব। সাকিবের সঙ্গে আমার একটু পার্সোনাল আলাপ মানে বলতে হচ্ছে, 2015-19 বিশ্বকাপের সময় সাকিব আল হাসান, মাশরাফি, তামিম ইকবাল আমরা এক রুমে বসে গল্প করছি, তখন তারা বলছিলেন যে তারা যদি টেক ওভার করেন ক্রিকেট বোর্ডকে, ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটু ডিনাই করেছিলাম, বিকজ ক্রিকেট বোর্ডে বাইরে থেকে বলা একরকম আর দায়িত্বে ওই হট সিটে বসে কাজ করা একরকম। আর আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখি, ফাহিম ভাই শুনছেন আশা করি, খেলোয়াড়রা ক্রিকেট বোর্ডে গেছেন অনেক আশা নিয়ে, অনেক ক্রিকেটাররা আশা নিতেন কি তারা আশাহত হতেন আর কি, মানে ক্রিকেটের যারা বোর্ড পরিচালক হয়েছেন ডিরেক্ট। সো আমি ওটা নিয়ে আলোচনা হতো এবং তার কিন্তু দেশের জন্য কাজ করার ইচ্ছে ছিল। মাশরাফির সঙ্গে আমার অনেক দিন আলাপ হয়েছে এবং তাকে আমি যখন তিনি এমপি হন, নড়াইলের কীভাবে কী করে এবং অনেক কিছু, নড়াইল ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে, মানে আনথিঙ্কেবল। তারপরও শুধু একটি রাজনৈতিক এন্টিটির কারণে তারা আজকে বিভিন্ন মামলার শিকার হচ্ছেন। হ্যাঁ, যেটা এভিডেন্স আছে, যেটা প্রমাণ আছে, আমার মনে হয় যে সেই মামলাগুলো নিয়ে নার্চার করাটা ভালো। এটা হয় কি, মাশরাফি, সাকিব বলেন, তামিম বলেন, এরা কিন্তু পাবলিক ফিগার। সো এদেরকে যদি আপনি কোনোভাবে ভুলভাবে হ্যান্ডেল করেন, প্রবাবলি এই জনমত আপনার পক্ষে যাবে না। আমার মনে হয় যে যথাযথ কর্তৃপক্ষকে এই জায়গাটায় আরেকটু স্মার্ট হলে ভালো, দেশের জন্য ভালো। এবং আমি মনে করি ফাহিম ভাই যেটা বলছেন যে রাজনীতিতে গেলে পক্ষ বিপক্ষ হবে, এটা তো খুব স্বাভাবিক। এবং ফাহিম ভাইরা যেটা বলছেন যে ক্রিকেটার খেলোয়াড় থেকে যাওয়া যাবে না, এখন আমাদের দেশে একজন ব্যবসায়ী যদি যেতে পারেন রাজনীতিতে, ওয়াই নট একজন খেলোয়াড়? তার তো অধিকার, তিনি তো অ্যাডাল্ট, মানে 18 বছর বয়স হলে তো আপনারা নির্বাচন করে। হ্যাঁ, তার ইমেজে পারবেন না তা বলেননি, তিনি বলেছেন যে তার ইমেজটার জন্যই হয় উচিত না। এখন সাকিব আল হাসান বাউন্সি উইকেটে একটা বাউন্সার খেলতে যখন সাহস করেন, তার সাহস হতেই পারে যে ঠিক আছে, লেটস ডু সামথিং ফর দ্য কান্ট্রি। যদিও তিনি খুব অল্প সময় পেয়েছেন, অল্প সময় আমি জানি না যে তিনি আসলে কি করতেন, ইন্টেনশন হয়তো ভালো ছিল, যেটা ফাহিম ভাই বলছেন। সেটা কি তারিক ভাই বলতে পারবে? আর আব্দুল্লাহ তারিক, আমরা একটু জানতে চাই যে তার ইন্টেনশনটা কেমন ছিল রাজনীতিতে আসার আগ দিয়ে কিংবা আসার পরে। তিনি কি আপনাদের সঙ্গে কথা বলেছেন যে মাগুরাকে তিনি কি করতে চেয়েছিলেন, এমন কোন ইন্টেনশন কি তিনি বলেছেন? আমি তো খুব কাছ থেকে ওকে দেখেছি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, উভয় ক্ষেত্রেই। যেটা আমি আপনাদেরকে জানাতে পারি সেটা হলো যে তার একটা চিন্তা ছিল, স্বপ্ন ছিল মাগুরাকে একটা মডেল মাগুরা তৈরি করবে, যেটা বাংলাদেশের 64 জেলার ভিতরে একটা মডেল জেলা হিসেবে সে উপস্থাপন করবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি কখনো এটা মিডিয়াতে আসেনি বা মিডিয়াতে বলা হয়নি, আমি এই পর্যায়ে এসে বলতেছি কারণ তার মানে মনোভাবটা বোঝানো। লাস্ট ঈদের ঠিক আগ দিয়ে আর কি তীব্র গরম ছিল, আপনারা বোধহয় যতটুকু স্মরণ আছে 40-41 ডিগ্রি গরম। তো আমাদের মাগুরাতে একটা 250 বেড 250 শয্যার হসপিটাল আছে। এই হসপিটালে আসলে ব্যবস্থাপনাগত ভাবে বেশ কিছু ত্রুটি ছিল, ফ্যানের বেশ সংকট ছিল। তো কোনো একটা সময় তাকে আমরা জানাইলাম, সে মাগুরা আসলো। আসলে নির্বাচন পরবর্তী 7 মাসে মাগুরা এসে কম সময় আসছে, খুবই হাতে গোনা সময় আসছে। নির্বাচিত হওয়ার 21 দিন পরে সে মাগুরায় প্রথম একবার আসছে, তারপরে এরকম করে খুব কম সময় আসছে। এর মাঝখানে তাকে জানাইলাম যে বন্ধু এই বিষয়, তো মাগুরা হাসপাতালের এই অবস্থা। তো ও নিজে থেকে বললো যে আচ্ছা ঠিক আছে, এর জন্য কোনো বরাদ্দ বা কোনো কিছুর অপেক্ষা করার দরকার নেই, যেহেতু তীব্র গরম আমি এটা টেক কভার করতেছি। নিজের থেকে একটা ফান্ডের ব্যবস্থা করলো এবং সেই কাজের সাথে আমি নিজে সম্পৃক্ত ছিলাম, আমার সাথে আমার বন্ধুরাও সম্পৃক্ত ছিল যারা মাগুরাতে আছে। আমরা সবাই একত্রিত হয়ে তার ওই যে ফান্ডটা সে হ্যান্ড ওভার করলো, সেই টাকা দিয়ে আমরা 7টা ফ্যান কিনে দিলাম। আমরা প্রথমে গিয়েছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, তত্ত্বাবধায়ক স্যার আমাদেরকে জানালেন যে এতগুলো ফ্যান দরকার। এই 7টা কথা বললো, আমরা 7টাই ফ্যান দিলাম। পানির সমস্যা ছিল ট্যাঙ্কিতে, আমরা 8000 লিটার পানির ট্যাঙ্কির ব্যবস্থা করে দিলাম সাথে সাথে। এবং এই অর্থগুলো কিন্তু সে ব্যক্তিগত বরাবর থেকেই সে করছে, এর জন্য কোনো সরকারি বরাদ্দ বা কোনো কিছুর জন্য সে বসেছিল। সে চেয়েছিল যে মানুষ ভালো থাকে। তো আমার যেটা মনে হয় যে যদি সুযোগ পেত বা পরবর্তী সময় যদি হতো, তাহলে মাগুরাতে
সে একটা পরিবর্তন আনতে পারত। আমি আরেকটা বিষয় আপনাকে জানাই, সেটা হলো যে তার ধরেন 7 মাস সময়, এই সময়ের ভিতরে কোনো রাজনৈতিক মামলা হামলা কোনোটার সাথে সে সম্পৃক্ত মাগুরাতে ছিল, এটা আমি স্ট্রংলি বলতে পারি এবং চ্যালেঞ্জ করতে পারি যে মাগুরায় তার সময় কোনো হয়রানিমূলক মামলাও হয়নি, আচ্ছা, যেটা সে ক্ষমতাতে আসার পরবর্তী সময় কি ঘটছে সেটার হিসাব আমি করছি না, বা সেটা আমি আলোচনায় আসছি না, কিন্তু সে যখন আসছে তার পরবর্তী সময়ে মাগুরার মানুষ শান্তিতে ছিল, এটা আমি বলতে পারি। আচ্ছা, তার হয়তোবা তিনি খুবই কম সময় পেয়েছেন, যেটা বলেছেন, গিয়েছেনও কম। আমরা একদমই শেষের দিকে চলেছি। পুরো ঘটনাকে যদি আমি গুছিয়ে বলতে চাই যে নন্দিত সাকিবই এখানে জয়ী হচ্ছেন নিন্দিতর তুলনায়, কিন্তু তারপরও তার বেশ কিছু সমালোচনা আছে। এই 5 আগস্ট পরবর্তী আমরা যদি মামলাটা ছাড়াও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য তার একটা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তার কিছু ব্যবসার সাথে অনেক ধরনের আলোচনা আছে, সেইগুলো কি সাকিব দায় এড়াতে পারেন? আমার মনে আমি শুরুতেই বলেছি যে সাকিব ক্রিকেট খেলেই নিজের যোগ্যতাতেই অনেক অঢেল মানে তার লাইফের কমফোর্টের জন্য বৈধ পথে করেছেন। এর বাইরে তিনি কেন, মানে তিনি সবসময় একটা ফিলোসফির কথা বলতেন যে আমার পারফরমেন্সের পেছনে টাকা ছুটবে, তাই হয় অ্যাকচুয়ালি। তারপরে তিনি যখন আমার ধারণা যে আমাদের সামাজিক একটা স্রোত বইছিল তখন, যে সাকিবকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করা, এবং সেই স্রোতে সাকিব জড়িয়ে গিয়েছিলেন। আপনি সেটা কাঁকড়ার ব্যবসা বলেন, সেটা আপনি একটা ব্যাংক নেওয়ার চেষ্টা বলেন, শেয়ার মার্কেট বলেন। সাকিব কালকে বলেছেন, একটা স্টেটমেন্ট শুনছিলাম, জানি না এটা ওনার মুখ থেকে শুনে নাকি ফেসবুকে ফ্লোটেড হয়েছে, যে শেয়ার মার্কেটে উনি ট্রেডিং করেন না, উনি নিজেই বলেছেন। রাইট। সো ট্রেডিং না করার কোনো কারণ নাই, বিকজ উনি একটা সিকিউরিটি কোম্পানির ডিরেক্টর। নিজে করা ভিন্ন জিনিস। আমি যখন আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি, ইউ আর ডুইং ফর মি, সো আমি ওটার বেনিফিটও নিচ্ছি, সো ওইটার লায়াবিলিটিসও কিন্তু আমার, যে কারণে শেয়ার মার্কেট এসএসসি তাকে ফাইন করেছে। এই ঘটনাটা কিন্তু আরও আগে ঘটার কথা ছিল, কিন্তু তৎকালীন সময়ে যিনি এসএসসির চেয়ারম্যান, সেটা আমি জেনে বলছি, তিনি বারবার বলতেন যে এটা তাকে যদি পেনালাইজ করা হয় তাহলে সে ক্রিকেট খেলতে পারবে না, দেশের কি হবে। মানে এটা একটা চক্র ছিল আর কি তখন। সো ওই সবাই হয়েছে কি অনেক ব্যাড এলিমেন্ট সাকিবকে সামনে রেখে ব্যবহার করছে সাকিবকে, কিন্তু আমার কাছে মনে হয় যে সাকিব স্মার্ট এনাফ এটা বোঝার যে এই ব্যাড এলিমেন্টগুলো সম্পর্কে নিয়ে অজ্ঞাত ছিলেন, এটা আমি মানতে রাজি নই। বিকজ আমি মনে করি সাকিব তার বয়সের তুলনায় শুধু ক্রিকেট না, বুদ্ধি বলেন, স্মার্টনেস বলেন, হি ইজ ভেরি স্মার্ট। এখন বলতে পারেন এগুলো হয়তো নেইভ অ্যাক্টিভ হয়েছে, বোকার মতো করেছে, বাট আমি এই জায়গাটায় আমি ক্রিকেটার সাকিব, ব্যক্তিত্ব সাকিব, তার মেন্টাল স্ট্রেংথ। আপনি 2019 বিশ্বকাপের কথা যদি ভাবেন, সেই সময় আকসু তাকে একবার ইন্টারভিউ করেছে এবং সে জানতো যে তারপরে ওই পারফরমেন্স করা বাংলাদেশ ক্রিকেটে হয়তো সাকিব আল হাসান ভবিষ্যতে আসবে, 1-10 জন আসতে পারেন, কিন্তু এই মানসিকতা, এই স্টাবর্ন, মানে আমি বলবো যে এই লৌহ মানব, যেটার কারণে আমার কাছে মনে হয় ফাহিম যেটা বলছিলেন যে তিনি ভাবতে পারেনি, আমার ধারণা, আমার বিশ্বাস যে এই মানসিকতা তাকে দিনে দিনে আরও বড় পরিণত ক্রিকেটার করেছে। কিন্তু সেই পরিণত ব্যক্তি এই ধরনের ব্যবসায় নিজেকে জড়াবেন, এটা আনঅ্যাকসেপ্টেবল। আমরা যেহেতু শেষের দিকে, আমি একটু আব্দুল্লাল তারিকের কাছে জানতে চাই যে সাকিব আল হাসানের সাথে নিশ্চয়ই আপনাদের কথা হয়, বন্ধুত্বের আড্ডা, ছোটবেলার সেই দিনগুলো নিশ্চয়ই এখন আলোচনায় আসেন। সাকিবের এই সব জিনিসগুলো কি আপনাকেও আসলে কষ্ট দেয় কিনা? এই যে নেগেটিভ যেসব ঘটনার কথা আমরা বলছি, নানা ধরনের ব্যবসা কিংবা তাকে জড়িয়ে নানা ধরনের যে ঘটনা। আমি ভাইয়ের সাথে একমত হয়ে বলি যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসাতে সম্পৃক্ত হয়েছে। ধরা যাক, আমি একটা উদাহরণ দিই, যে সাকিব আল হাসানের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ব্যবসায় গিয়েছি, বা আমি তাকে বলছি যে বন্ধু এটা করি, এটা হলে ভালো হবে। সে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই চিন্তা করছে যে আচ্ছা ওর ভালো হচ্ছে, ইটস ওকে, ঠিক আছে কর। এখন কোনো একটা পর্যায়ে এসে আমি একটা অপরাধ করে ফেলতেছি, ফেলার পরে এটাকে যদি আমি তার কাছে দাঁড় করাই দিই, তাহলে আসলে তার জন্য এটা নিন্দার বিষয় হয়ে দাঁড়ায়। আচ্ছা, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা মানে এই জিনিসগুলো দেখেছি। আবার অনেক ক্ষেত্রে উনি যেটা বলতেছিলেন ভাইয়া, যে বলতেছিলেন যে আসলে এই দায়ভারও কার নেওয়া লাগবে, কারণ ওই পর্যায়ে যে তার মতো লৌহমানব বা তার মতো একজন প্রজ্ঞাশীল ব্যক্তি এই কাজে সম্পৃক্ত হওয়ার আগে বা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার আগে ভাবার দরকার ছিল যে কাকে দিচ্ছি, কেন এটা করছি। তো আসলে কিছু কিছু ক্ষেত্রে তার মানবিক বিষয়গুলো ছিল, এটাও হয়েছে। আবার ব্যবসায়িক ক্ষেত্রটা আসলে তার যে খেলা দিয়ে ইনকাম বা যেটা তার জন্য গড়ে রাখছে, এই ব্যবসাগুলোতে সম্পৃক্ত না হলে সেই নিন্দার ভিতরে আসতো না। এটা হলো সব থেকে বড় কথা, এটা আমাদেরকেও ব্যথিত করে।
এবং যখন কেউ তাকে নিয়ে একটা কটু কথা বলে, তা আমাদেরও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একটা বন্ধু হিসেবেই বা আমরা যারা বন্ধুরা তার সাথে থাকি, তাদের জন্য এটা মনোবেদনা, যন্ত্রণার কারণ হয়। এটা সত্য। তবে বন্ধুত্ব তো আজীবন টিকে থাকবে। বন্ধু যতই ভুল করুক তবু নিশ্চয়ই বন্ধুত্ব অমলিন থাকবে আপনাদের মধ্যে। মানে ও যখন টেস্টের ঘোষণাটা দিল যে ও আর খেলবে না, তখন আমি আমার ফেসবুকের থেকে এভাবে দেখছিলাম যে আমরা একসাথে অনেক আনন্দ করেছি, অনেক উৎসাহ করেছি, অনেক উৎসব পালন করেছি। গুড বাই ফর এভরিথিং, গুড বাই ফর অল। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, তুমি ভালো থেকো। আসলে বিষয়টা হলো যে ও যখন বন্ধু হিসেবে মাগুরাতে আসে, সেখানে আমরা ওকে যেভাবে পাই, আমি কিন্তু বারবারই একটা কথা বলতেছি যে বন্ধু সাকিব বা পয়সা, জি, এটা হলো বন্ধুত্বের জায়গাটা অন্য জায়গা। অন্য এবং জায়গায়। সে বন্ধুদের জন্য, বন্ধু যদি কখনো কোনো বিষয় তাকে বলে থাকে, সে সর্বাত্মক চেষ্টা করে তার জন্য এটা করার চেষ্টা করে যে হ্যাঁ আমার বন্ধু ভালো থাকে। এটা সে আমরা সবসময় চেষ্টা একদমই করে। শেষের দিকে আমরা একটু ফাহিম ভাইয়ের কাছ থেকে শেষ করতে যাই। আমরা বাংলাদেশের মানুষ অনেক কিছুই ভুলে যাই, খুব দ্রুত ভুলে যাই। সাকিব যে এত কিছু করেছে সেটা যেমন ভুলে যাই, সাকিব যে এত খারাপ কিংবা নিন্দিত কাজ করেছেন সেটাও আমরা কি ভুলে যাব? সাকিব কি আমাদের কাছে ক্রিকেটারের, এই কিংবদন্তি ক্রিকেটার হিসেবে কি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে কিনা? এইটা আমার প্রশ্ন আপনার কাছে, একদম শেষ প্রশ্ন আমার এই অনুষ্ঠানের। না, ইন দ্য লং রান হয়তো সেটাই থাকবে, কিন্তু যেগুলো নিয়ে আলোচনা হলো এই দায় কিছু তো ওকে নিতেই হবে। আমরা যদি সাকিবের বন্ধু যেটা বললো যে হ্যাঁ আমরা আমরা করলাম একসাথে, ও বললো আচ্ছা ঠিক আছে কর, তারপরে যদি কোনো গন্ডগোল হয় সে তার কিছু দায়িত্ব সাকিবের উপর বর্তাবে। সাকিব যেটা করেছে সেটা হলো যে এগুলো কখনো সে ক্লিয়ারিফাই করার চেষ্টা করেনি যে না এখানে আমার দোষ ঠিক এতটুকুই, কিন্তু এর চেয়ে বেশি না, কিংবা এখানে আমার আসলে কোনো দোষই নেই, ক্লিয়ারিফাই করার কোনো চেষ্টা করেনি। এর দায়ও কিন্তু সেটাই। সো ও যেভাবে চিন্তা করেছে ব্যাপারটাগুলো নিয়ে, সেগুলোর দায় কিছুটা ওকে নিতেই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সো সাকিব বাট কি চিরস্মরণীয় হয়ে থাকবে কিনা ক্রিকেটার হিসেবে বাংলাদেশে? ইন দ্য লং রান আমার মনে হয় ও কি করেছে সেটাই সেটাই বেঁচে থাকবে। অন্তত 1000 রেকর্ড, তো রেকর্ড যখন নতুন করে গড়া হবে অটোমেটিক্যালি সাকিবের নাম চলে আসবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনেক ঋদ্ধ হতে পারলাম আসলে এই আলোচনায়। সাকিবকে নিয়ে পজিটিভ, নেগেটিভ, নিন্দিত, নন্দিত দুই ধরনের আলাপই আছে, কিন্তু সব শেষে সাকিব ক্রিকেটার এবং বাংলাদেশকে সাকিব চিনিয়েছেন পুরো বিশ্বে, অসংখ্য দেশে। রাশিয়ার মতো দেশে আমি গিয়ে সাকিবের কারণেই কিন্তু বাংলাদেশ সম্পর্কে চেনা ধারণা পেয়েছি। সুতরাং এরকম অনেক দেশে অনেকের উদাহরণ আছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।